স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি বিপ্লব রায়হান। সরকারি বেঁধে দেওয়া দামের মধ্যে আমরা 1000 টাকা চামড়াটা কিনবো, কিন্তু আমরা আদৌ কি এই দামের উপর চামড়াটা বিক্রি করতে পারতেছি কিনা, এই ধরনের যদি মনিটরিং সরকার না করে তাহলে তো আমরা একদম ধ্বংস হয়ে যাব। ইউরোপের র মেটেরিয়ালসগুলো দু একটা কান্ট্রি আছে তাদের হাতে, তো তারা এককভাবে কন্ট্রোল করতেছে এটা। তাদের ভিতরে একটা ঐক্যবদ্ধ একটা আছে যে কোনো জিনিস বাড়াবে সবাই মিলেই করে এটা। আমাদের চামড়া সেক্টরকে বাঁচাতে হলে এটা যেতে হবে, কারণ এখন সারা পৃথিবী যেভাবে চলতেছে কমপ্লায়েন্স ছাড়া কোনো কিছু নাই, এটা ছাড়া সম্ভব নয়। লবণ পাচ্ছি না বা লবণের দাম বেশি, এই কোনো সুযোগ নেই। এবং কেউ যদি মনে করে যে কৃত্রিম সংকট সৃষ্টি করবে বা এরকম লাভবান হবে, সেটির বিষয়ে আমাদের মোবাইল কোড চালু থাকবে। গার্মেন্টসেরও আগে এটা, কারণ আমাদের র মেটেরিয়ালস এত পর্যাপ্ত এখানে যে সারা বছরই আমরা যদি এটাকে আমাদের সেই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে নিতে পারি, আমরা বিশ্ববাজারে আমরা 1 নম্বরে থাকব। শম্পা, দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হচ্ছে চামড়া শিল্প, এবং আমরা যেটি দেখি যে ব্যবসায়ীরা সঠিক মূল্য না পাওয়াতে, আড়তদাররা সঠিক মূল্য না পাওয়াতে দিন দিন এই খাতে বিনিয়োগ যেমন কমছে, ব্যবসায়ীদের আগ্রহ অনেকটা কমে যাচ্ছে। পাশাপাশি সরকারি যে দাম বেঁধে দেওয়া হয় সেই দামটাও ব্যবসায়ীরা না পাওয়াতে বেশ বড় অঙ্কের লোকসানে কিন্তু ব্যবসায়ীদের পড়তে হচ্ছে। বিপ্লব, পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাতেও রয়েছে নানা ধরনের গাফিলতি, যদিও এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী। আমাদের ডেটাটা সিকিউরড না। আমরা যখন বিদেশিদের কাছে এই সফটওয়্যারটা বিদেশির কাছ থেকে নিচ্ছি, তখন আমাদের সকল ডেটা তাদের হাতে, সব কিছু ইনফরমেশন কিন্তু তাদের কাছে আছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক হতে পারে। মুনাফা লোভী যারা আছে, দেখা যাচ্ছে অনেক সময় তারা প্রপার টেকনোলজির কথা মাথায় না রেখে শুধু মুনাফার দিকে তাকিয়ে এই প্রবলেমগুলো করে। ডোমেস্টিক্যালি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে অ্যাডভান্স হতে পারবো, ডিজিটালি অনেক ডেভেলপ হবে এবং আমাদের লোকালি সফটওয়্যার ডেভেলপ করার সক্ষমতা অনেক ভালো হবে, এবং দেখা যাবে আমরা নিজেদেরকে সাপ্লাই দেওয়ার পরেও আমরা সেটা বিদেশে আপনার সাপ্লাই দিতে পারবো। বিপ্লব, স্মার্ট বাংলাদেশে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে সেটি অনেক বড়, কিন্তু তারপরও বিদেশি আধিপত্য কমছে না, এবং দেখা গেছে যে বছরে 500 কোটির বেশি অর্থ এই খাতে চলে যাচ্ছে বিদেশে। সেজন্য সব প্রশ্ন উঠছে যে সফটওয়্যার দেশেই পাওয়া যায়, সেটি কেন বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এখন দুপুরে এ নিয়েও কিন্তু বিস্তারিত আমাদের হাতে রয়েছে। তবে শুরুতে আমরা যেটি বলছিলাম যে চামড়া শিল্প, চামড়া খাত, সেটি নিয়ে আমরা আমাদের এখন দুপুরের আলাপ শুরু করতে চাই। শম্পা, আমি শুরুতে বলছিলাম যে কোরবানি ঈদ ঘনিয়ে আসছে, এবং ঈদ যখন ঘনিয়ে আসে তখন দেখি যে সরকার আড়তদার বলেন বা ব্যবসায়ীদের বলেন চামড়া, কাঁচা চামড়া সংগ্রহ বা ক্রয় নিয়ে বেশ উৎসাহ দেয়। এবং আপনি নিশ্চয় দেখেছেন যে এবার ঈদের আগে বেশ অনেক আগেই কাঁচা চামড়া দর নির্ধারণ করা হয়েছে। তবে ব্যবসায়ীরা, আড়তদাররা যেটি বলছেন যে সরকারি দামে তারা কিনছেন মৌসুমী ব্যবসায়ীদের থেকে, কিন্তু তারা ট্যানারি মালিকদের কাছে সরকারি দামে বিক্রি করতে পারছেন না, ফলে বড় অঙ্কে লোকসানের মুখে তাদের পড়তে হচ্ছে। পাশাপাশি আমরা প্রতি বছর কোরবানির ঈদ আসলে যেটি দেখি যে প্রচুর পরিমাণে লবণের উৎপাদন হয় আমাদের দেশে, তারপরেও বস্তাপ্রতি 100 থেকে 200 টাকা দাম কিন্তু বেড়ে যায়, এবং এর ভুক্তভোগী হয়ে পড়েন যারা ট্যানারি ব্যবসায়ী আছেন তারা। এক্ষেত্রে দেখা গেছে যে আমরা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা প্রতি বছর ধরি, সেটি আসলে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। বিপ্লব, এখন দুপুরে চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং রপ্তানিতে কেন বাংলাদেশ পিছিয়ে, সেটি আমরা জানবো আমাদের সহকর্মী শোয়েব রহমান এবং সিউল আহমেদের যৌথ প্রতিবেদনে। সার্টিফিকেশনের মাধ্যমে ঢাকার হাজারীবাগে ট্যানারি শিল্প স্থানান্তরিত করা হয়। তবে 1990 সালের পূর্ববর্তী সময়ে ওয়েট ব্লু উৎপাদনেই সীমিত ছিল বাংলাদেশের চামড়া শিল্প। পরবর্তীতে ক্রাস্ট ও ফিনিশড লেদার, জুতা, ব্যাগ ও অন্যান্য চামড়াজাত পণ্য উৎপাদনের মাধ্যমে চামড়া খাতে রপ্তানিতে পণ্য বৈচিত্র্য আসতে শুরু করে।
তবে ট্যানারি শিল্প গড়ে ওঠার পর থেকেই এই ৭৪ বছরে কেমন আছে এই শিল্প? এই প্রশ্নের উত্তরে ট্যানারি শিল্পের সব গল্পেই হতাশা ও সম্ভাবনার দুটি দিকই মিলবে। চামড়া প্রক্রিয়াকরণ ও পণ্য উৎপাদনে পরিবেশগত কমপ্লায়েন্স না থাকায় আন্তর্জাতিক বাজারে দেশের চামড়াজাত পণ্যের চাহিদা কখনোই আশানুরূপ হয়নি। আর কোভিড থেকে তার পরবর্তী সময়ে চামড়া খাতের চলমান অগ্রযাত্রায় ভাটা পড়তে থাকে। বলা হয়ে থাকে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি আয়ের খাত। তবে যেখানে 2013-14 সালে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় হয় প্রায় $126 কোটি, পরবর্তী 3 অর্থ বছরে কমেছে রপ্তানির পরিমাণ। 2018-19 অর্থ বছরে এই আয় আরও কমে যায়। 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে $71 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 14% কম। নানা কারণে প্রতি বছরই কেমিক্যালের দাম বাড়ছে। কেমিক্যালসগুলি এটা তো সবার হাতে না, সবাই তো তৈরি করতে পারে না। ইউরোপের র মেটেরিয়ালসগুলো 2-1টা কান্ট্রি আছে তাদের হাতে, তো তারা এককভাবে কন্ট্রোল করতেছে এটা। তো যে কারণে যারা ম্যানুফ্যাকচারার কেমিক্যালসের র মেটেরিয়ালসের দাম বাড়লে তো তাদের হাতে কিছু করা থাকে না। আবার তারাও কিছু এখানে তাদের ভিতরে একটা ঐক্যবদ্ধ একটা আছে যে কোনো জিনিস বাড়াবে সবাই মিলেই করে এটা। এবারই প্রথম পিস হিসাবে চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার বাইরে প্রতি পিস লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন মূল্য 1000 টাকা ঠিক করা হয়েছে। তবে ট্যানারি মালিকরা এই নির্দেশনা মানেন না বলে অভিযোগ আড়তদারদের। আর এবার 3 থেকে 3.5 লাখ পিস চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। আতুরারা ডিপোর বড় বড় আড়তে এখন চলছে কোরবানি ঘিরে প্রস্তুতি। সরকারি বেঁধে দেওয়া দামের মধ্যে আমরা 1000 টাকা চামড়াটা কিনবো, কিন্তু আমরা আদৌ কি এই দামের উপর চামড়াটা বিক্রি করতে পারতেছি কিনা, আমাদের মূলধনটা ঠিক থাকতেছে কিনা, এই ধরনের যদি মনিটরিং সরকার না করে তাহলে তো আমরা একদম ধ্বংস হয়ে যাব। কারণ এই চামড়া তো আমাদের রাখার মতো কোনো ব্যবস্থা নাই, কারণ আমরা তো প্রসেসিংয়ের ব্যবস্থা না, আমরা কাঁচামাল তো আমরা খেতেও পারবো না, রাখতেও পারবো না। এছাড়াও অকার্যকর ব্যবস্থাপনার কারণে লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ থেকে স্বীকৃত পাচ্ছে না এই দেশের ট্যানারি শিল্প। দেশে প্রায় 20টির বেশি ট্যানারি থাকলেও এখন পর্যন্ত মাত্র 5টি প্রতিষ্ঠান LWG সনদ পেয়েছে। সেই সব কয়টি সাভার চামড়া শিল্পনগরীর বাইরে অবস্থিত। শিল্পনগরীর কোনো প্রতিষ্ঠান ট্যানারি শিল্পের মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ থেকে স্বীকৃতি পাচ্ছে না। আমাদের চামড়া সেক্টরকে বাঁচাতে হলে এটা যেতে হবে, কারণ এখন সারা পৃথিবী যেভাবে চলতেছে কমপ্লায়েন্স ছাড়া কোনো কিছু নয়, এটা ছাড়া সম্ভব নয়। একমাত্র LWG ছাড়া ট্যানারি থেকে কিনতেছে চায় না, এবং তারা সে সুযোগটা নিচ্ছে। তারা প্রাইসিং যেভাবে করতেছে এটা তো এইভাবে প্রায় এই দামে সেল করে তো কেউ প্রফিট করতে পারতেছে না। এখন করবে কি, তার সাথে কাঁচা চামড়া কিনছে, কেমিক্যালস কিনছে, প্রোডাকশন করছে, এখন তো তার কাছে বিক্রি করা ছাড়া উপায় নেই। এবার দেখা যাক কোরবানি ঈদকে সামনে রেখে সাভার চামড়া শিল্পনগরীর প্রস্তুতি কেমন। এবছর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা। গত বছর নির্ধারিত দামের চেয়ে এবারের দাম 5 টাকা বেশি। অন্যদিকে সারা দেশে খাসির চামড়া 20 থেকে 25 টাকা এবং বকরির চামড়া 18 থেকে 20 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে এবছর প্রায় 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। তবে তার জন্য লবণ ও কেমিক্যালের কারসাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ারও দাবি জানায় সংগঠনটি। আমাদের যে প্রিজারভেশন সমস্যাটা, এটা কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও আছে। কারণ আপনারা জানেন যে এই বছরও আমাদের কিন্তু সেই গরমের সময়ই আমাদের কোরবানি ঈদটা হচ্ছে।
তো যে কারণে যে আমাদের দ্রুত প্রিজার্ভেশন কিভাবে করা যায় সেটা হলো আমাদের সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে আপনার লবণের সরবরাহটা আমাদের নিশ্চিত থাকতে হবে। বিসিকের তথ্য মতে এবার কোরবানি ঈদের আগেই লবণের রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। একই সাথে কোরবানি ঈদে চামড়া সংরক্ষণের জন্য যে 1 লাখ মেট্রিক টন লবণ প্রয়োজন সেটিও প্রস্তুত রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন কোরবানি ঈদের দিন থেকে মধ্যস্থভোগী সিন্ডিকেটের মাধ্যমে একদিকে যেমন লবণের কৃত্রিম সংকট তৈরি হয়, অন্যদিকে লবণের দামও বেড়ে যায় কয়েক গুণ। আমরা এখন দেখতে চাই এই বিষয়ে কি বলছে লবণ মিল মালিক সমিতি ও ব্যবসায়ীরা। চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণ। এবছর প্রতিটি গরু মহিষের জন্য 10 কেজি এবং ছাগল ভেড়ার জন্য 5 কেজি লবণ ধরা হয়েছে। গত বছরের চাইতে এবছর 2,05,000 মেট্রিক টন বেশি লবণ উৎপাদন হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামে গত 15 দিনের ব্যবধানে লবণের মন প্রতি দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। বিক্রি হচ্ছে 980 থেকে 1020 টাকায়। তবে ঢাকায় এখনও লবণের দাম বাড়েনি। গত 15-20 দিন আগে ছিল 870 টাকার মতো, এখন চলতেছে 1020 টাকা। বৃষ্টি হলে এটা দাম তো বেড়ে যায়। যেহেতু ঈদের দিন অনেক মিল ফ্যাক্টরি বন্ধ থাকে, তো এই সুযোগটা ওরা অনেক সময় নেয়। ওরা অনেক সময় একটু ক্রাইসিস ক্রিয়েট করে, অনেক সময় একটু বেশি বিক্রি করার চেষ্টা করে, কিন্তু লবণের ঘাটতি আসলে নেই। সেক্ষেত্রে যারা লবণ কিনে নেয় তাদেরকেই সতর্ক হতে হবে, তারাই আগে থেকে একটু যোগাযোগ রাখতে হবে এবং ওরাই আগে থেকে সংরক্ষণ করে রাখলে এটা কখনো সমস্যা হবে না। তবে প্রতি বছরের মতো এবারও কোরবানি ঈদের আগে বেড়েছে লবণের দাম। তখন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প বিসিক বলছে দাম নিয়ন্ত্রণে কঠিন পদক্ষেপ নিচ্ছে তারা। পার্শ্ববর্তী যে ডিলার পয়েন্ট আছে, মিলগুলো আছে, সেখানে মজুত রাখা আছে। আমাদের যদি ইনফর্ম করে সাথে সাথে 1-2 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাবে। সেক্ষেত্রে লবণের দৌড়তে যে লবণ পাচ্ছি না বা লবণের দাম বেশি, এই কোনো সুযোগ নেই। এবং কেউ যদি মনে করে যে কৃত্রিম সংকট সৃষ্টি করবে বা এরকম লাভবান হবে, সেটির বিষয়ে আমাদের মোবাইল কোড চালু থাকবে। এদিকে সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিটিপি কার্যকারিতা সঠিকভাবে হচ্ছে না। এছাড়াও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাতেও রয়েছে গাফলতি। তবে খুব দ্রুতই চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের সমাধানের আশ্বাস দিলেন শিল্পমন্ত্রী। এছাড়াও কয়েক বছরের মধ্যে চামড়া রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসেবেও আত্মপ্রকাশ করবে বলে দাবি তার। যে আলোকে এটা করা হয়েছিল আজকে সেটাকে দিয়ে এত বড় সম্ভব না। এই যে আমরা নতুন করে আবার ইটালিয়ানদের দিয়ে আরেকটা বিকল্প ব্যবস্থা করেছি, সেটা অতি সত্বরই আমরা সেই কার্যকর করব। গার্মেন্টসের পরেই তো, গার্মেন্টসেরও আগে এটা, কারণ আমাদের র মেটেরিয়ালস এত পর্যাপ্ত এখানে যে সারা বছরই আমরা যদি এটাকে আমাদের সেই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে নিতে পারি, আমরা বিশ্ববাজারে আমরা 1 নম্বরে থাকব। শুধু চামড়া উৎপাদন নয়, বহুমুখী চামড়াজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তা সহ সরকারকে আরও এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। বিগত কয়েক বছরে চামড়া শিল্পে ব্যবহৃত কেমিক্যালের দাম বেড়েছে অনেকটাই, কিন্তু সেই তুলনায় দাম বাড়ছে না চামড়াজাত পণ্যের, যা এই শিল্পের টিকে থাকাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। লবণ মিল মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, লবণ যদি মাঠ থেকে সরাসরি নিয়ে আসা যায় তাহলে এই লবণের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। আর কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, কেমিক্যাল আমদানিতে যদি শুল্ক কমানো যায় তাহলেই সারা বছর বিদেশে রপ্তানি করতে পারবেন তারা। এখন সরকারের পক্ষ থেকে এই দুটি বিষয়কে যদি সমন্বয় করা হয়, তাহলে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রপ্তানিকারক শিল্প থেকে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। বিপ্লব দরজায় করা নাড়ছে কোরবানি, এবং ইতোমধ্যে কোরবানির যে পশুর হাট সেটি জমে উঠেছে সারা দেশে। শম্পা, আমরা একটু রাজধানীর সব থেকে বড় স্থায়ী পশুর হাট গাবতলী হাট থেকে ঘুরে আসতে চাই। পাশাপাশি বগুড়ার দুপচাচিয়া থেকে ঘুরে আসবে সহকর্মী মাজিদুর রহমান, সেখানে আছেন। গাবতলী হাটে আছেন রকিবুল রাহাত। জানতে চাই যে প্রত্যেক বছর আমরা দেখি যে দেশসেরা গরুগুলো, পশুগুলোই গাবতলীর হাটে আনা হয়, লাখ লাখ টাকা দাম হাঁকা হয়। এবার বড় আকারের গরুগুলো উঠতে শুরু করেছে কিনা, পাশাপাশি কোন আকারের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে এবং গত বছরের সাথে দামের পার্থক্য কেমন এবার? বিপ্লব, ক্রেতা খুবই কম আসছে এখন পর্যন্ত গাবতলী হাটে। তবে 2-1 যারা আসছে তারা মূলত আরও বেশ কয়েকটি হাট ঘুরে গাবতলী হাটে আসছে। সেক্ষেত্রে তারা বলছেন যে গাবতলী হাটে এসেও তারা দেখছেন যে গত বছরের তুলনায় তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী পশুর দাম 20 থেকে 50 হাজার টাকা বেশি।
এমন দাবি করছেন তারা। একই সঙ্গে বিক্রেতাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি যে ক্রেতারা যে বলছেন যে দাম বেশি সেই যে বিষয়টি কেন। সেক্ষেত্রে অধিকাংশ বিক্রেতা বা যারা খামারি রয়েছেন তারা বলছেন যেহেতু গোখাদ্যের দাম বেড়ে গেছে সেজন্য গত বছরের তুলনায় এবার তাদের পশু লালন পালনেই বেশি টাকা খরচ হয়েছে, যার কারণে তারা এখন পর্যন্ত একটু বেশি দাম চাচ্ছে। তবে ক্রেতা সমাগমের উপর নির্ভর করে কিন্তু এই দামের বিষয়টি ওঠানামা করতে পারে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে গতকালকে সন্ধ্যা থেকেই মূলত এই গাবতলী পশুরহাট পুরোপুরি আমরা দেখেছি যে গরু এসেছে, খাসি এসেছে এবং অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে সেগুলো এসেছে এবং আজকে সকাল থেকে 2-1 করে ক্রেতা আসছেন। যদিও বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে আগামী কাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে পশু বেচা বিক্রি কিছুটা জমে উঠতে পারে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত ক্রেতার চেয়ে কিন্তু দর্শনার্থী বেশি, অর্থাৎ যারা ঘুরে ঘুরে দেখছেন, পরিবারের সদস্যদের নিয়ে আসছেন এবং তারা তাদের যে পশুটি কিনবেন সেই পশুটি মূলত পছন্দ করছেন। উপরন্তু বলা যায় যে দামও আসলে অনেকেই যাচাই করে দেখছেন। সেক্ষেত্রে এই যে দামের যে বাড়তির বিষয়টি সেই বিষয়ে আগে থেকেই কিছুটা আঁচ পাওয়া যাচ্ছিল, কারণ বাইরের যে প্রান্তিক খামারি যারা রয়েছে এছাড়া যারা 2-1 করে গরু পালন করেন তারা বলছিলেন যে এবার তাদের গরুর লালন পালনের খরচই গত বছরের তুলনায় যেহেতু বেড়েছে সে কারণে দাম কিছুটা বেশি হতে পারে। এবং এই গাবতলী হাটে আমরা দেখছি যে শুধুমাত্র যে সাধারণ ব্যবসায়ীরা এসেছেন তাই কিন্তু নয়, একই সঙ্গে আমরা দেখছি যে রাজধানী এবং রাজধানীর বাইরে যে যারা খামারি রয়েছেন সেই সব খামারিরাও এসেছেন এবং সেই সব খামারিরা কিন্তু এক একজন 40-50টি করে গরু নিয়ে এসেছেন এবং সেগুলো বিক্রির জন্য তারা এখন পর্যন্ত এখানে রেখেছেন। এবং আমি আপনাকে আরও একটু জানিয়ে রাখি যে আজকে সকালে এই গাবতলী পশুর হাটে পুলিশ মহাপরিদর্শক তিনি এই হাট পরিদর্শনে এসেছিলেন এবং হাট পরিদর্শনে এসে তিনি বলেছেন যে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং জাল টাকা এবং চাঁদাবাজির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে পুলিশের কঠোর তদারকি রয়েছে। কেউ যদি এই নিয়মের ব্যত্যয় করে তার জন্য কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল গাবতলী পশুরহাট থেকে আমার কাছে সবশেষ। বিপ্লব জানছিলাম, আমাদের সঙ্গে রকিবুল রাহাত যুক্ত ছিলেন কোরবানির পশুর হাটের খবর জানাতে। এবার আমরা রাজধানীর বাইরে বগুড়ায় যেতে চাই, সেখানে আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানতে চাই এবার পশুর সরবরাহ কেমন দেখছেন, পাশাপাশি দাম নিয়ে কোনো অভিযোগ শুনতে পেয়েছেন কিনা? হ্যাঁ শম্পা, আসলে এখানে সরবরাহ প্রচুর হয়েছে। আজকে যে বগুড়ার দুপচাচিয়া উপজেলা যে ধাপের হাট, সেই ধাপের হাটে এমন কোনো স্থান নাই, তিল ধারণ করার মতো স্থান নাই যে সেখানে পশু নাই। এখানে গরু ছাগল সব কিছু এসেছে এবং প্রচুর পরিমাণে সরবরাহ হয়েছে এবং এই সরবরাহ এবং যে ক্রেতা সে ক্রেতাও কিন্তু বেশ এখানে সমাগম হয়েছে এবং বেচা বিক্রি এখন পর্যন্ত তেমন বেশি না হলেও কিন্তু একটু সময়ের পরে কিন্তু বেচা বিক্রি এখানে খুব ভালো হবে বলে মনে করছেন এখানে ক্রেতা বিক্রেতা উভয়ই। তবে এবারে যে পশুর দাম গত বছরের তুলনায় একটু বেশি, খুব বেশি না, প্রায় 5 থেকে 10 হাজার টাকা বেশি এখানে হাঁকা হচ্ছে এবং এখানে যারা আসছেন তারা কিন্তু দর দাম করে কিন্তু পশু নিচ্ছেন। এখানে আজকে প্রচুর তাপদাহ এবং রোদের মধ্যে কিন্তু এই পশুগুলো আনা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে পাখা দিয়ে কিন্তু পশুদেরকে বাতাস দেওয়া হচ্ছে। পাশাপাশি যে লোকগুলো এখানে গরু বিক্রি করতে আসছেন তারাও কিন্তু এখানে বাতাস নেওয়ার চেষ্টা করছেন যাতে করে তারা প্রচুর পরিমাণ যে ঘাম ঝরছে শরীরে সেখান থেকে একটু নিবারণ পেতে পারেন। এছাড়া এখানে যেটি বলা হচ্ছে যে সরবরাহ, সে সরবরাহ একেবারে এখানে টয়টুম্বুর এখানে হাটে। আর বগুড়াতে যদি আমি বলি এখানে প্রায় 7 লাখ পশু এখানে প্রস্তুত করা হয়েছে, 4 লাখ গরু এবং 3 লাখ ছাগল। সেক্ষেত্রে কিন্তু এখানে চাহিদার তুলনায় প্রায় 2 লাখ গরু ছাগলের চাহিদা তুলনায় কিন্তু বেশি রয়েছে, উদ্বৃত্ত রয়েছে। সেগুলো কিন্তু এই বগুড়া থেকে জেলার অন্যত্র যাচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটে প্রতিদিনই প্রায় ট্রাকে ট্রাকে এখান থেকে গরু ছাগল, কুরবানি গরু ছাগল কিন্তু সেখানে যাচ্ছে। এখানে যারা পাইকাররা আসছেন তারা কিন্তু এই পশুগুলো কিনছেন এবং ওখানে নিয়ে যায় তারা আরও বাড়তি দামের আশা কিন্তু সেখানে বিক্রি করার চেষ্টা করছেন। আর একটি বিষয় এখানে কিন্তু যারা ক্রেতা বিক্রেতারা অভিযোগ করছেন সেটি হলো এখানে যে হাটের হাসিল বলা হয়, যে হাটের হাসিলটা নেওয়া হচ্ছে গত কয়েকদিন আগে যেটা 700 টাকা ছিল সেটি কিন্তু আজকে হঠাৎ করে লাফিয়ে 1000 টাকা হাসিল করা হয়েছে, যাতে করে এখানে যে যারা পশু কিনছেন এবং বিক্রি করতেন তারা কিন্তু একটা বেশ কিন্তু একটু কষ্টকর অবস্থা রয়েছেন, যাতে তারা কিন্তু
এই হাসিলটা দিতে এত পরিমাণ হাসিল দিতে তারা চাচ্ছেন না। তারা বলছেন যে হাটের যে পরিমাণ এখানে হাসিল নেওয়ার কথা সেই পরিমাণে হাসিলই যেন এখানে নেওয়া হয়, অতিরিক্ত যেন নেওয়া না হয়। তো এইভাবে কিন্তু পশু বেচাকেনা এখানে চলছে এবং আরও 3 দিন কিন্তু পশু বেচাকেনা চলবে বগুড়া বিভিন্ন হাট বাজারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে ঘরমুখো মানুষ, এই খবর আমরা একটু জানতে চাই। ঘুরে আসতে চাই একটু রাজধানীর কমলাপুর স্টেশন থেকে, পাশাপাশি চট্টগ্রামের গৌরীপুর এলাকায় রয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ, তাদের কাছ থেকে ঘরে ফেরা মানুষের খবর জানতে চাই। শুরুতে যেতে চাই কমলাপুর স্টেশনের সিফাতের কাছে। সিফাত, জানতে চাই গতকালকে থেকে ঘরে ফেরা মানুষের যাত্রা শুরু হয়েছে, আজকে ভিড় কেমন দেখছেন স্টেশনে, পাশাপাশি সব ট্রেন শিডিউল অনুযায়ী সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা জানতে চাই। সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে সেটি এখন বলা যাচ্ছে না। সকাল থেকে সময় মতো অনেকগুলো ট্রেনে ছেড়েছে, তবে এখন আমরা যেটি দেখেছি দুপুর নাগাদ কয়েকটি ট্রেন বিলম্ব করেছে, আধা ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত দেরি করেছে। সবচেয়ে বেশি দেরি করেছে রাজশাহী কমিউটার ট্রেনটি, যেটি এখন পর্যন্ত আসেনি, 2 ঘন্টা পার হয়ে গেছে। এবং আমার পাশেই চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, যেটিও আধা ঘন্টার মতো বিলম্ব করে আছে, এখন পর্যন্ত ছাড়েনি। এবং এটি চট্টগ্রামের উদ্দেশ্যেই 1:45টার সময় ছেড়ে যাওয়ার কথা ছিল, যেটি আধা ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত ছেড়ে যায়নি। তবে আমরা সকাল থেকে এবং গতকাল যেটি দেখেছি এত বেশি দেরি দেখা যায়নি, তবে সময়ের সাথে মানুষের যে চাপ সেটিও বেড়েছে বেশ। এবং রাজশাহী কমিউটারের কথা বলছিলাম, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:20 ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি ছাড়েনি। এবং সিল্ক সিটি রাজশাহীর উদ্দেশ্যে যেটি 2:40 মিনিটে কিছুক্ষণ পরেই আসার কথা, যদিও এখনও আসেনি, নারায়ণগঞ্জ কমিউটার একটি ট্রেন যেটি 2:40 মিনিটে যাবে শহরতলি স্টেশন থেকে। কালনী এক্সপ্রেস রয়েছে, যেটি সিলেটের উদ্দেশ্যে 3টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং মধুমতি এক্সপ্রেস যেটিও শহরতলিতে ইতিমধ্যে চলে এসছে, যেটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে 3টার দিকে। এবং এই মধুমতি এক্সপ্রেস এবং রাজশাহী কমিউটার কথা মাত্রই বলছিলাম, রাজশাহী কমিউটার মাত্রই ঘোষণা দেওয়া হচ্ছে। রাজশাহী কমিউটার প্রায় 2.5 ঘন্টা দেরি করে রাজশাহী কমিউটার এসেছে এবং 4 নং প্ল্যাটফর্মে যাওয়ার কথা বলা হচ্ছে, এটি কিছুক্ষণ পরে ছেড়ে যাবে বিপ্লব। এবং আমরা যেটি দেখেছি সকাল থেকে এটার সাথে এবার জানেন ক্যাটল স্পেশাল ট্রেন চলছে সারা দেশে 3 দিন ব্যাপী, সেটি আজকে দ্বিতীয় দিনই ক্যাটেল স্পেশাল ট্রেন যেটি রয়েছে, সেই ক্যাটেল স্পেশাল ট্রেনের সকাল থেকে 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন ইতোমধ্যে চলে এসেছে। এবং 3টি ক্যাটেল স্পেশাল ট্রেনে আমরা দেখেছি জামালপুর, রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে পশু কোরবানির জন্য যে গরুগুলো বাজারে নিয়ে আসা হয়েছে, ব্যবসায়ীরা নিয়ে এসেছে। এবং আমরা এখানকার ম্যানেজারের সাথে কথা বলছি, তারা বলছে তারা টিকিটবিহীন কাউকে আসলে যাত্রা করতে দেবেন না এবং তারা সব রকম ব্যবস্থা রেখেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা দেখেছি সতর্ক অবস্থায় থাকতে। তো এই ছিল বিপ্লব আমার কাছে কমলাপুর থেকে সবশেষ। ধন্যবাদ সিফাত। চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুরে আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানতে চাই যে ঘরে ফেরা মানুষের যাত্রা কেমন দেখছেন, সবাই স্বস্তিতে বাড়ি ফিরছেন কিনা, রাস্তায় কোনো ধরনের ভোগান্তি বা দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা যাত্রীদের জানাবেন। বিপ্লব, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ থেকে ঈদের যাত্রা বলা যায় শুরু হয়েছে। আমরা সকাল থেকেই দেখছি যে মহাসড়কে তুলনামূলকভাবে অন্য দিনের চেয়ে যানবাহনের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে এবং বিশেষ করে ঈদ যেহেতু, তাই চট্টগ্রাম থেকে ঢাকার দিকে পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যানের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, যার ফলে রাস্তায় গাড়ির চাপ বেশ অনেক বেশি এবং যার ফলে কিছু কিছু জায়গায় গাড়ি ধীরগতিতে চলছে। আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় আছি। কিছুক্ষণ আগেই এই গৌরীপুর এবং নিমসার বাজার, সেখানে এই যা বাজার এলাকাগুলোতে পরিদর্শন করেছেন মহাসড়ক হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মানুষ যেন নিরাপদে ঘরে ফিরতে পারে, সেজন্য তারা সর্বাত্মকভাবে কাজ করছেন এবং কোনো ধরনের দুর্ঘটনা যদি এর মধ্যে ঘটে যায় তাহলে তারা কুইক রেসপন্স টিম, রেকার এবং পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্স সব কিছু তৈরি আছে, যেন মহাসড়কে কোনো রকম দুর্ভোগের কারণ যেন না হয় এই
ঈদযাত্রার জন্য মানুষজন শান্তিতে এবং নিরাপদে ঘরে ফিরতে পারেন। তাছাড়া মহাসড়কের পাশে যে প্রায় 26টি গরুর হাট রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেগুলো যেন মহাসড়কে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটায়। মহাসড়কের পাশে তিনি চিহ্নিত করেছেন প্রায় 15 থেকে 20টি এলাকা রয়েছে যেগুলোতে বাজার এবং বাস স্টেশন থাকার কারণে সেই জায়গাগুলোতে যানজট হয় এবং গাড়ি দাঁড়িয়ে থাকে। সেই জায়গাগুলোতে যেন স্থায়ীভাবে গাড়ি দাঁড়িয়ে না থাকে সেজন্য কিন্তু হাইওয়ে পুলিশ কাজ করছে এবং অর্থাৎ ঈদযাত্রায় মানুষ যেন তারা নিরাপদে ঘরে ফিরতে পারেন এখন পর্যন্ত সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মহাসড়কে কোথাও কোনো রকম দুর্ঘটনা কিংবা গাড়ি বিকল হওয়ার খবর পাইনি। বিকল হওয়ার যদি কোথাও বিকল হয়ে যায় তাহলে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য কিন্তু রেকারও রাখা হয়েছে এবং মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ এবং জেলা পুলিশ সবাই কিন্তু দায়িত্ব পালন করছেন এবং ঈদে আসলে যে এই মহাসড়কের তুলনামূলকভাবে রাস্তার তুলনায় যানবাহনের চাপ কিন্তু অনেক বেশি থাকে। প্রায় লক্ষাধিক গাড়ি প্রতিদিনই এখানে চলাচল করে থাকে এবং যার ফলে মহাসড়কে প্রতিদিনই বিভিন্ন স্থানে যানজট তৈরি হয়। তো এখানে যেহেতু ঈদের যাত্রায় মানুষের চাপ বাড়বে, মানুষ ঘরে ফিরবে, সেজন্য যেন কোনো রকম যানবাহনের দুর্ভোগ না হয় সে বিষয়টিকে খেয়াল রাখার কথাও জানিয়েছে হাইওয়ে পুলিশ। জি খালেদ, কুমিল্লার চট্টগ্রাম মহাসড়ক থেকে ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানছিলাম। সহকর্মী খালেদ সাইফুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। সম্পদ দেশের প্রযুক্তি বাজার আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা স্বাবলম্বী হচ্ছি। তারপরও কেন জানি বিদেশি প্রতিষ্ঠানের যে আধিক্য আমাদের দেশে সেটি কমছে না। প্রতি বছর প্রায় 500 কোটি টাকার বেশি দেশের বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র সফটওয়্যারের যে বিল রয়েছে বা সাবস্ক্রিপশন বিল রয়েছে মাসিক, সেটির পিছনে। অথচ বিপ্লব, আমাদের দেশীয় বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই সেবা দেওয়ার সক্ষমতা রাখে। তারপরেও কেন বেসরকারি কোম্পানিগুলোর এই বিদেশি সফটওয়্যারের দিকে এত আগ্রহ, সেটি আমরা জানবো আমাদের সহকর্মী শাহাদাত অভ্রর প্রতিবেদনে। দেশের প্রযুক্তিগত দুর্বলতায় লাখো নাগরিকের তথ্য ফাঁসের মতো ঘটনা ঘটে গত বছরের জুলাইয়ে। কিছুদিন পরপর সফটওয়্যার ও ওয়েবসাইটের দুর্বলতার সংবাদ শঙ্কিত করে দেশের মানুষদের। অন্যদিকে দেশে বসে অ্যাপ কিংবা সফটওয়্যার বানিয়ে বিদেশে সেবা দিচ্ছেন অনেকেই, আবার কেউ কেউ ঘরে বসে কাজ করছেন বিদেশি সফটওয়্যার কোম্পানিতে। বিদেশের নানা সমস্যার সমাধানে প্রযুক্তিগত সব সেবা দিচ্ছে ছোট বড় নানা কোম্পানি। এতে যেমন মিলছে বড় অঙ্কের অর্থ, তেমনি তাদের কর্মদক্ষতায় খুশি সেবা গ্রহীতারা। তবে দেশের বাজারে এখনো কেন বিশ্বাস অর্জন করতে পারেনি তারা? বারবারই যেটা প্রশ্নবিদ্ধ হয় বাংলাদেশের গভর্নমেন্ট লেভেলের কাজগুলোতে, সেগুলো টেন্ডারের মাধ্যমে মুনাফা লোভী যারা আছে, দেখা যাচ্ছে অনেক সময় তারা প্রপার টেকনোলজির কথা মাথায় না রেখে শুধু মুনাফার দিকে তাকিয়ে এই প্রবলেমগুলো করে। তো সেক্ষেত্রে তাদেরও আরও বেশি সদয় এবং সচেতন থাকা উচিত, কারণ তাদের এই বদনামের ভাগিদার কিন্তু পুরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে বহন করতে হয় এবং বিদেশে আমাদের মান কিন্তু ক্ষুণ্ণ হয়। এই জায়গাগুলোতে কিন্তু কম্পিটিটিভ, যদি আমরা প্রপারলি সুন্দর কাজ দিতে না পারি তাহলে কিন্তু আমরা পরবর্তী কাজ পাই না। সফটওয়্যার খাতে তরুণদের সংখ্যা বেড়েছে, তার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে ছোট বড় অনেক কোম্পানি ও ফ্রিল্যান্সারদের সংখ্যা। তবে এখনও বিদেশি আধিপত্যের সেই সফটওয়্যারের সংখ্যা কমেনি। 25 বছর ধরে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি কেন এত পিছিয়ে? যেখানে প্রতিবেশী দেশ ভারত 12 বছর আগেই সফটওয়্যার খাতে স্বয়ংসম্পন্ন হয়ে উঠেছে, সেখানে দেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এখনও বিদেশি সফটওয়্যারের উপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারেনি। একই ধরনের সফটওয়্যার দেশে থাকা সত্ত্বেও অনেকেই তা কিনছেন বিদেশ থেকে। এর কারণ হিসেবে ধরা হচ্ছে প্রযুক্তিগত নিরাপত্তা। আমাদের ডেটাটা সিকিউরড না। আমরা যখন বিদেশিদের কাছে এই সফটওয়্যারটা বিদেশির কাছ থেকে নিচ্ছি, তখন আমাদের সকল ডেটা তাদের হাতে। আমাদের ইউজারের ডেটা, আপনি আমাদের এনআইডি ইনফরমেশানস, আমার কত অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, সব কিছু ইনফরমেশন কিন্তু তাদের কাছে আছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক হতে পারে ভবিষ্যতে। আসলে আপনি ভবিষ্যৎ মার্কেট ডেটাবেজের ওপরে আপনি এই ডেটার যদি সিকিউরিটি না দিতে পারেন, তাহলে আমরা একটা বড় একটা বিপর্যয়ের মধ্যে পড়তে পারি।
প্রযুক্তি খাতে সেবার মাধ্যমে বিদেশি মুদ্রা আয়ের লক্ষ্যমাত্রা $5 বিলিয়ন। তবে প্রতি বছর 500 কোটি টাকার বেশি অর্থ দেশের বাইরে চলে যায় বিভিন্ন সফটওয়্যারের লাইসেন্স ও মাসিক সাবস্ক্রিপশন কিনতে। সেই সঙ্গে দেশের অনেক তথ্য চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে। ডোমেস্টিক্যালি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে অ্যাডভান্স হতে পারবো, ডিজিটালি অনেক ডেভেলপ হবে এবং আমাদের লোকালি সফটওয়্যার ডেভেলপ করার সক্ষমতা অনেক ভালো হবে এবং দেখা যাবে আমরা নিজেদেরকে সাপ্লাই দেওয়ার পরেও আমরা সেটা বিদেশে আপনার সাপ্লাই দিতে পারবো। আরেকটা বড় নেগেটিভ পার্ট হলো এই সফটওয়্যার রিলেটেড আমরা বিশাল একটা অ্যামাউন্ট ফরেন কারেন্সিতে কিন্তু বিদেশে চলে যাচ্ছে। 1997 পর থেকে ধীরে ধীরে এগিয়ে চলা সফটওয়্যার খাত এখনো অনেক বাধার সম্মুখীন হচ্ছে। বাধা কাটিয়ে উঠে এই খাত হয়ে উঠবে পোশাক শিল্পের মতো রপ্তানির আরেকটি বড় খাত। এই সেক্টরগুলোতে বিদেশিদের এখনও দখলে আছে, তাদের সফটওয়্যারের চাহিদা এখনও তাদের কাছে বেশি। এটার এক্স্যাক্টলি কারণ হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে, আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমাদের সফটওয়্যারগুলো আসলে পপুলার হয় নাই, কারণ আমাদের পর্যাপ্ত ইনভেস্টমেন্টের অভাব আছে। আমাদের সফটওয়্যারটা পরিচিত করতে পারে নাই মার্কেটে, আসলে আমাদের সফটওয়্যারটা কীভাবে কাজ করতেছে, আমরা কিভাবে সিকিউরিটি দিচ্ছি, এই বিশ্বাস বা এই ভরসাটাই আসলে আমাদের উপরে এই ইন্ডাস্ট্রিগুলো আমাদের উপর করতে পারছে না। বছরে সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রযুক্তি খাতে প্রশিক্ষণ নেয় প্রায় 30,000-এর বেশি তরুণ। সেখান থেকে কেউ কেউ ফ্রিল্যান্সিং করে হচ্ছেন আত্মনির্ভরশীল। বেসিসের তথ্য মতে প্রযুক্তি সেবা খাতে 5,000-এর বেশি ক্ষুদ্র উদ্যোক্তা, সব মিলিয়ে বছরে প্রায় 1,000 কোটি টাকার মুনাফা করে। এখন যারা শিখতে আসে তারা কিন্তু অনেক বেশি ফোকাসড এবং তারা কিন্তু ওই টার্গেটটা নিয়ে আসে যে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করব এবং ভালো করব, এবং সেখানে কিন্তু ইয়াং জেনারেশনের লোকদের পরিমাণ কিন্তু অনেক বেশি। আমরা প্রায় 70,000-এর অধিক স্টুডেন্টদেরকে কিন্তু আমরা এই আইটি সেক্টরে তাদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তাদেরকে আমরা হেল্প করেছি, তাদেরকে আমরা শিখিয়েছি, এবং এখান থেকে কিন্তু প্রায় 20,000-এর মতন এমপ্লয়ি আছে যারা এখন ওয়ার্কফোর্স হিসেবে কাজ করতেছে। আমাদের অনেক বড় বড় কোম্পানি আছে যাদের ভ্যালুয়েশন প্রায় 2-3 কোটি টাকারও উপরে, এবং তারা কিন্তু বেশ বড় ম্যানফোর্স নিয়ে কাজ করতেছে। 100-200 এমপ্লয়ি আছে, এরকম কোম্পানিও কিন্তু আমাদের স্টুডেন্টরা তৈরি করে ফেলেছে। বিদেশি প্রযুক্তি থেকে সরে এসে বাড়াতে হবে দেশীয় প্রযুক্তির ব্যবহার। এতে কমবে খরচ, দেশের অর্থ থাকবে দেশেই, চাঙ্গা হবে দেশের অর্থনীতি, এমনটাই আশা বিশ্লেষকদের। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। দেশের বাইরের প্রসঙ্গ, 2024-25 অর্থ বছরের জন্য 18,47,000 কোটি রুপির বাজেট ঘোষণা করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। নতুন অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3.6%। সরকারের সেনাবাহিনীর প্রভাব নিয়ে আলোচনার মধ্যেই 15% বরাদ্দ বাড়ানো হয়েছে প্রতিরক্ষা খাতে। নাফিয়ার মানমননের প্রতিবেদনে বিস্তারিত। গণতান্ত্রিক দেশ হলেও পাকিস্তানের রাজনীতিতে সামরিক শক্তির প্রভাবের কথা শোনা যায় নিয়মিত। টালমাটাল অর্থনীতির মধ্যেও জোট সরকারের প্রথম বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ বাড়ানোর প্রস্তাবে আবারও গুঞ্জনের পালে লেগেছে হাওয়া। বুধবার পার্লামেন্টে 2024-25 অর্থ বছরের জন্য 18,47,000 কোটি রুপির বাজেট ঘোষণা করেছেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব, যেখানে প্রায় 15% বাড়িয়ে প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয় দ্বিতীয় সর্বোচ্চ 2,12,000 কোটি রুপি। ঋণ পরিশোধে বরাদ্দ করা হয়েছে সর্বোচ্চ অর্থ। 2,122 अरब रुपए दफाई ज़रूरियात के लिए फराहम किए जाएंगे और सिविल इंतज़ामिया के अखराजात के लिए 839 अरब रुपए मुख्तस किए जा रहे हैं। पेंशन के अखराजात के लिए 1,014 अरब रुपए मुख्तस किए गए हैं। নতুন অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3.6%। অর্থনৈতিক সংকটের মাঝেই 25% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন। যদিও সরকার বলছে সংকট কেটে যাওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে নতুন দফায় ঋণ পেতে সহায়তা করবে এবারের বাজেট।
বড় এই বাজেটে সরকারের রাজস্বের প্রধান খাত কর আদায়। এবার কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে প্রায় 40%। যদিও 24 কোটি পাকিস্তানির মধ্যে কর প্রদান করেন দেশটির মাত্র 5 কোটি মানুষ। তাই বাজেট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ জনগণের মাঝে। वफाकी बजट तो पेश किया गया, ये फॉर्मेलिटी पूरी की गई है। जो हर साल बजट पेश करके बताया जाता है कि हमने आवाम के लिए बजट पेश किया गया, लेकिन हर साल आवाम की मुश्किलात के लिए बजट पेश किया जाता है। बजट जिस तरह होता है कि लफ्ज़ों का गोरख धंधा होता है। अगर IMF और वर्ल्ड बैंक आपके कर्ज़ों पे उतार चढ़ाव कर दे, आप तो आवाम पर महंगाई का बोझ दर बोझ जो है मुसल्लत कर देंगे। নতুন বাজেটকে উচ্চাভিলাষী বলে মন্তব্য তেহরিকি ইনসাফ সহ বিরোধী দলগুলোর। গেল অর্থবছর 3.5% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হলেও পূরণ হয়েছে মাত্র 2.38%। 20 থেকে 24 জুন আলোচনা শেষে 28 জুন পার্লামেন্টে পাশ করা হবে বাজেট। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এর পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/ekhon tv-তে।